বৃষ্টি মাথায় নিয়ে আজও দলে দলে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের নাকাল উত্তরবঙ্গমুখী যাত্রীরা। 12 ঘন্টা পেরিয়ে গেছে, বাট আমরা এখন পর্যন্ত যমুনা সেতুই পাইনি। রাস্তার অবস্থা খুব খারাপ অবস্থা, দুনিয়ার জ্যাম, বৃষ্টি। যাত্রীদের তো অনেকের অনেক সমস্যা হচ্ছে, মহিলা যাদের আছে এদের কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা আছে এদের খুব কষ্ট হচ্ছে। ঈদুল আজহার নামাজের জন্য শোলাকিয়া ও গৌর এই শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড় জমায়েত ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ। দুস্থদের এনআইডি কার্ড দিয়ে বানানো কার্ডে বরাদ্দ তুলছেন রাজনৈতিক দল ও পৌরসভার কর্মচারীরা। আমরা কোনো পৌরসভা থেকে কোনো অনুদান আমরা পাই না। দেখলাম নাম আছে, আমি এখন চাল পাই না। আমার নামে চালের খালে গেল কোথায়? আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দিব পুরো খবর। পরিবারের সাথে ঈদ করতে আজও বৃষ্টি মাথায় নিয়ে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। যানজটেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরবঙ্গগামী যাত্রীদের। গত রাত থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজট বাড়তে থাকে। নবীনগর, বাইপাইল, বারৈপাড়া ও চন্দ্রায় গাড়ির জট রয়েছে। এছাড়া করটিয়া বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে। ধীর গতিতে চলছে গাড়ি। ভারী বৃষ্টি, যানবাহনে বাড়তি চাপ ও একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। এছাড়া বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সিরাজগঞ্জে আসি হচ্ছে 2.5 ঘন্টা টাইমে, আর সেখান থেকে আজকে 12 ঘন্টা পেরিয়ে গেছে, বাট আমরা এখন পর্যন্ত যমুনা সেতুই পাইনি। রাস্তার অবস্থা খুব খারাপ অবস্থা, দুনিয়ার জ্যাম, বৃষ্টি। শুধু জাম আর জামই ঠেলছি, নাই কোনো খাওয়া দাওয়া। শরীরের অবস্থা তো দেখছেন, কণ্ঠ দেখছেন। আমরা ড্রাইভারেরা এবং যাত্রীরা অনেক কষ্ট হচ্ছে ভাই। যাত্রীদের তো অনেকের অনেক সমস্যা হচ্ছে, মহিলা যাদের আছে এদের কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা আছে এদের খুব কষ্ট হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চন্দ্রায় মাহফুজুর রহমান নিপুর কাছে। নিপু, যান চলাচলের কি অবস্থা দেখছেন এবং যানজট কমলো কিনা জানাবেন। পুরবী, যদি এক কথায় বলি, না, এখনো যানজট কমেনি। যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু এখনো চন্দ্রা পয়েন্টে রয়েছে, দুধারেই রয়েছে। অর্থাৎ সাভার হয়ে যারা উত্তরবঙ্গে প্রবেশ করবেন সেই পথটিতেও যানবাহনের দীর্ঘ সারি, এবং যারা গাজীপুর হয়ে ঢুকবেন সেটা যানবাহনের কিছু সারি রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত রাতে থেকে এখন কিন্তু যানবাহনের সারিটা একটু কমে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন যে সমস্যাটা দেখা দিয়েছে চন্দ্রা পয়েন্টে, সেটি হচ্ছে যানবাহনের সংকট। সেটি হচ্ছে যানবাহনের যে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য যানবাহন পাচ্ছে না। এত শত শত যানবাহন, তারপরেও কিন্তু তারা বলছেন তাদের যানবাহনের সংকট রয়েছে। কি সংকট রয়েছে? যে গাড়িগুলো রয়েছে তারা অতিরিক্ত ভাড়া চাচ্ছে, কিংবা অতিরিক্ত কয়েক গুণ ভাড়া চাচ্ছে, এমন অভিযোগ তারা করছেন। আর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে কিন্তু ঢাকা থেকেই এবং মাঝপথ থেকেই কিন্তু ভরে আসছে। তো এই অঞ্চলটিতে এখন পর্যন্ত যে চিত্র বলা চলে সেটি হচ্ছে যে স্বস্তিতে নেই চন্দ্রা। এর আশপাশের কয়েকটি এলাকাতেই কিন্তু দেখা গেছে মানুষের যে উপস্থিতি সেটি চন্দ্রায় এসে মিলিত হয়েছে, এবং গাড়ির জন্য অপেক্ষা করছেন এখানকার যাত্রীরা। তারা বলছেন যে ভাড়া বেশি চাচ্ছে এবং গাড়ির সংকট রয়েছে চন্দ্রাতে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সকালের দিকে চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। বাড়তি চাপ থাকলেও অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। তবে বৈরী আবহাওয়ার কারণে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বৃষ্টির মধ্যে এই সময়টায় বিড়ম্বনায় পড়েন ঘরমুখ মানুষ। পাটুরিয়া দৌলতিয়া নৌরুটের 17টি লঞ্চ এবং ছোট বড় 16টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদের চাপ সামাল দিতে চালু করা হয়েছে 4টি ঘাট। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। এবারে যাচ্ছি টাঙ্গাইলের সহকর্মী শামীম আল মামুনের কাছে। শামীম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণ কি মনে হয় এবং হাইওয়ে পুলিশ কি বলছে ব্যাপারে? পূর্বী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একটি যানজটের মহাসড়ক। এটি কিন্তু বেশ কিছু বছর আগে থেকেই এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে ঈদ আসলেই কিন্তু এই ধরনের যানজটের একটি ভোগান্তিতে পড়তে হয় উত্তরবঙ্গগামী মানুষ যারা ঈদে বাড়ি ফিরেন তাদেরকে এই ধরনের ভোগান্তিতে ফিরতে হয়। বিশেষ করে হচ্ছে যে ঈদুল আজহা আসলে ঈদুল আজহার আগের দিন বিশেষ করে এই ধরনের ভোগান্তি হয়। এর মাঝে আজকে আরো ভোগান্তিটা বাড়ার কারণ হচ্ছে যে সকালবেলায় প্রচুর পরিমাণের বৃষ্টি ছিল, গাড়ি তেমন পরিমাণ গতিতে টানতে পারেনি এবং বিভিন্ন জায়গায় যানবাহন দুর্ঘটনা, যানবাহন সরানো, এই যে বিশেষ সবকিছু মিলিয়ে যে যানজটের ভোগান্তির একটা সৃষ্টি হয়েছে। আপনার মাধ্যমে আমি যমুনার দর্শকদের দেখাতে চাই, এই যে রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন যে একটা দীর্ঘ একটা সারি। আমি এই মুহূর্তে রয়েছি যমুনা সেতু থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার আগে পুংলি নামক স্থানে। এখান থেকে কিন্তু যমুনা সেতু প্রায় 15-16 কিলোমিটার রাস্তা। এই রাস্তা পুরোটাই কিন্তু এই ধরনের ট্রেল হয়ে রয়েছে, যার ফলে হচ্ছে যে মানুষজন প্রচন্ড ভোগান্তিতে যাচ্ছে। বিশেষ করে যারা মহিলা রয়েছে এবং শিশু রয়েছে তাদের প্রচন্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি পুলিশ সুপার সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ বেড়ে গিয়েছে এবং এখানে বিশেষ করে যমুনা সেতুর উপরে গাড়ি বিকল হওয়া এবং বিভিন্ন স্পটে গাড়ি বিকল হওয়া, সেই বিকল হওয়া গাড়িগুলো সরানোর দেরি হওয়ার কারণেই হচ্ছে যে যানজটের সৃষ্টি হয়েছে। কারণ সাধারণ সময়ে দেখা যায় যে 20 থেকে 25 হাজার গাড়ি যাতায়াত করে এই যমুনা সেতুর উপর দিয়ে, কিন্তু ঈদের সময় আসলে সেই গাড়িটি কিন্তু 56 থেকে 60 হাজার গাড়ি কিন্তু যাতায়াত করে, যার টোল আদা হয় প্রায় 3.5 কোটি টাকার উপরে। এই যে গাড়ির অতিরিক্ত যে চাপটা রয়েছে, গাড়ির যে অতিরিক্ত চাপ, যার ফলে হচ্ছে যে এই চাপের কারণেই মূলত হচ্ছে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ সুপার বলছে যে যদি গাড়ি মাঝে মধ্যেই টানছে উত্তরবঙ্গের দিকে, যদি এইভাবে টানতে থাকে তাহলে হয়তোবা 1 থেকে 2 ঘন্টার মধ্যে রাস্তাটি স্বাভাবিক হয়ে যেতে পারে। পুরবী, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন শামীম, ধন্যবাদ আপনাকে। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বয়ে যায় ঝোড়ো হাওয়া। সকাল থেকে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়। ফরিদপুরের ভাঙায় ঝড়ে গাছ পড়ে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা, ক্ষতি হয়েছে পাট ও সবজি ক্ষেতের। গোপালগঞ্জে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। এছাড়া লক্ষ্মীপুর, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে জানবো কোরবানির পশু কেনা বেচার খবর। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, হাটে শেষ মুহূর্তের বেচাকেনা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। সুরভি, যারা পশু কোরবানি করবেন তারা ইতোমধ্যেই কিন্তু তাদের যে পছন্দের পশু সেটি ক্রয় করেছেন। শেষ মুহূর্তে এখনো যারা কেনেননি শুধুমাত্র তারাই আসলে কেনার চেষ্টা করছেন। তবে আমরা গতকাল থেকে পশুর দামের যে দরপতন দেখছি সেটি এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বলছেন যে ক্রেতারা তাদের যে কেনা সেই কেনার চেয়ে অনেকটা কম তারা আসলে মূল্য হাঁকাচ্ছেন। অনেকটা ক্রেতা শূন্য হাটে কিন্তু আসলে যেভাবেই হাঁকাচ্ছেন কিছুটা লাভ লোকসানে রেখেই যারা বিক্রেতারা রয়েছেন তারা আসলে বিক্রি করে দিচ্ছেন। এই যে দরপতনের কথা কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু স্বীকার করেছেন। তারা আসলে বলছে যে গত কয়েকদিন ধরেই তারা হাটগুলোতে রেকি করেছেন, পশুর দাম কেমন যাচাই করেছেন। তবে আজকে সেই পশুর দামটি আসলে তারা বলছে যে কিছুটা কম, অর্থাৎ 10 থেকে 20 হাজার টাকা, কোথাও কোথাও 30-40 হাজার টাকা পর্যন্ত প্রতি পশুতে আসলে কম। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলতে চাই, আসলে দাম কেমন? সালাম আলাইকুম।
দাম এখন আগের চেয়ে পার পিস 1,50,000 কমে গেছে। তারপরেও কিতা নাই বড় গরুগুলা নাই কেন? কিতা হাটে আসতেছে না, বাকিটা তাদের উপর নির্ভর। আমরা তো হাটে গরু নিয়ে আসছি বেচার জন্য, এখন বিক্রি করার জন্য আনছি। আগে টুকটাক কিছু বিক্রি হয়েছে, এখন লাস্ট পয়েন্টে একটু বেশি বিক্রি করবো মনে করছি। এখন তো ক্রেতার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। আপনারা তো আসলে গরু দেখছেন, কি অবস্থা বলেন তো একটু। যারা দেখছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। তারা এখনো পর্যন্ত যাচাই বাছাই করছেন। শেষ মুহূর্তে যারা কিনছেন তারা আসলে বড় যে পশুগুলো সেগুলোর ক্রেতা রয়েছেন, কিংবা কারা অনেকেই আছেন যে কোরবানির বাইরেও কিন্তু ঈদের পরে তাদের আসলে নানা ধরনের সামাজিক অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেও আসলে অনেকে এই মুহূর্তে যেহেতু দাম কমেছে, অনেকে আসলে সুযোগটি নেওয়ার চেষ্টা করছেন। আমরা অনেককে দেখছি তারা বিয়ে কিংবা মেজবান অন্যান্য যে প্রোগ্রাম রয়েছে তাদের সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোর কারণেই কিন্তু তারা মূলত পশু কেনার চেষ্টা করছে। তবে এখানে আমরা দেখছি অন্যান্য দিনের তুলনায় আজকে একেবারেই ক্রেতা শূন্য। পুরবী, ধন্যবাদ সুমন আপনাকে। কিশোরগঞ্জ ও দিনাজপুরে চলছে ঈদুল আজহার জামায়াতের শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশের মুসল্লিদের জামায়াতকে কেন্দ্র করে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। র্যাব, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশও। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দান। মহান রবের শুকরিয়া আদায়ে ঈদুল আজহার নামাজ পড়তে জড়ো হবেন দেশ বিদেশের লাখো মুসল্লি। সেই আয়োজনকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 199তম জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের নিরাপত্তায় 4 স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নজরদারি থাকবে ড্রোনের মাধ্যমেও। দোয়া পড়ি, আল্লাহ কার দোয়া কবুল করে। আমরা মনের অনেক দুঃখ কষ্ট থাকে, আমরা আল্লাহর কাছে করি আল্লাহ আমাদের কবুল করুন। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি আর্চওয়ে গেট, তারপরে 50টি মেটাল ডিটেক্টর। এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে চলাচল করবে 2টি বিশেষ ট্রেন। দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি সহ, আনসার সহ এবং আরও সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। দিনাজপুরের গৌড়ের শহীদ ঈদগাহ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তা চৌকি, কাতার চিহ্নিতকরণ সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এরই মধ্যে মাঠে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাব, আনসার, স্বেচ্ছাসেবী সহ সাদা পোশাকের পুলিশ। কোন গাড়ি কোথায় পার্কিং হবে তার জন্য একটা লেআউট করা এবং এটা কিন্তু আমাদের ওয়াইড যেটা প্রচার করা আমরা ব্যবস্থা করছি। আমাদের ফেসবুক পেজেও দেওয়া হবে প্রচার। তো ঈদ জামাত উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। পৌরসভা, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করি। গৌড়ের শহীদ ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় কিছু গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন আজ। সকালে চাঁদপুরের প্রায় 40টি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পশু কোরবানি করেন মুসল্লিরা। জামালপুর, ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার 20টি গ্রামের মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন হচ্ছে। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে ঘরেই ঈদের নামাজ আদায় করেন অনেকে। এসব গ্রামে 1000-এরও বেশি মানুষের বাস। পরে পশু কোরবানি করা হয়। দিনাজপুরে 40টি গ্রামেও ঈদ উদযাপন হচ্ছে। শহরের বাঁশুড়িয়াপট্টি এলাকায় উৎসব কমিউনিটি সেন্টারে সকাল 8টায় হয় ঈদের নামাজ। ভোলার অন্তত 5000 মানুষ ঈদ পালন করছেন আজ। এছাড়া নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পাবনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর কিছু গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করছেন। উম্মাহ সেই কোরআনকে ফলো করে, এই উম্মাহ তাহলে আজকে
হাম উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে আরও 2 শিশুর। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 14 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 27 জন। মোট চিকিৎসাধীন 47 জন রোগী। এছাড়া সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাম উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় VGF এর চাল, কিন্তু তালিকায় দুস্থদের নাম থাকলেও অভিযোগ রয়েছে তা উত্তোলন করছেন কার্ড বণ্টনকারী রাজনৈতিক দল ও পৌরসভার কর্মচারীরাই। দুস্থ পরিবারের ভোটার আইডি দিয়ে VGF তালিকা তৈরি হলেও এসব পরিবার জানেই না তালিকায় তাদের নাম রয়েছে। জয়পুরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গিয়েছে এমন চিত্র। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট মোড়ের খৌরাকার আলম হোসেন এবার ঈদুল আজহায় পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে VGF এর তালিকায় নাম এসেছে তার। অবাক কাণ্ড, এই বিষয়ে আলম কিছুই জানেন না। শুনলাম আমার নাম আছে, দেখলাম নাম আছে, কিন্তু আমি এখন চাল পাই না। কিন্তু আমার নামে চাল গেল কোথায়? শুধু আলমই নন, শহরের বিভিন্ন পাড়া মহল্লার গরিব ও অসহায়রা তালিকায় থাকার পরও তাদেরকে দেয়া হয়নি VGF কার্ড। অভিযোগ রয়েছে সেসব বরাদ্দ উত্তোলন করছেন বণ্টনকারীরাই। আমরা কোনো পৌরসভা থেকে কোনো অনুদান আমরা পাই নাই। আমার লিস্টে নাম আছে, কিন্তু আমার চালটা গেল কোথায়? আমাদের 10টা পরিবার 2 বছর হলে কোনো চাউল আমরা কিচ্ছু পাই না। আমার বাড়িওয়ালের নাম রেবেকা, নাম আছে, সব আছে। আমাকে 1 কেজি চাউল পর্যন্ত কেউ অনুদান দেয় না। এই চাউলটা গেল কার খাতায়, কে কি করলো? গত বছরের তালিকা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নামেও 50টি VGF কার্ড বরাদ্দ ছিল। এবছর তাদের নামে বরাদ্দ থাকলেও অভিযোগ উঠেছে তা উত্তোলন করেছে এনসিপির নেতাকর্মীরা। এতে তালিকায় থাকা ভুক্তভোগীরা কেউই চাল পাননি। 111 থেকে 149 সিরিয়াল পর্যন্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এসেছে। এটা পরবর্তীতে জানতে পারি। জানার পর আমরা খোঁজখবর নেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম, এমনকি যোগাযোগ করি যে এই চালের কার্ডগুলো কই গেল। তারা আমাদেরকে বলে এনসিপি থেকে একজন এসে নিয়ে গিয়েছে। এরকম কোনো তথ্য কোনো ভুক্তভোগী আমাদেরকে জানায় নাই। যদি তারা এসে বলে তাহলে যে ব্যক্তি এই চাল উত্তোলন করেছে আমরা তাকে খুঁজে বের করে অবশ্যই তার কাছ থেকে সেই কৈফিয়ত তলব করব। বিএনপির নেতার দাবি, পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার সাথে আঁতাত করে বণ্টনে অনিয়ম করছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এই যে এনসিপি থেকে শুরু করে যারা আছে তাদের মধ্যে এই দুষ্ট চক্ররা বিভিন্ন সময় এগুলো করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা চেষ্টা করছে। পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা আছে, ওয়ার্ডের কিছু নেতাকর্মীরা এগুলো এই 2-1টা বিশৃঙ্খলা করেছে। প্রতিটি ওয়ার্ডে VGF এর চাল বণ্টনে সরকারি কর্মকর্তার পাশাপাশি পৌরসভা থেকেও 2 জন করে ওয়ার্ড সহকারী নিয়োগ দিয়েছে সরকার। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ওয়ার্ড সহকারীরাও চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কর্মকর্তার দাবি, সঠিকভাবে কার্ড বিতরণ করা হয়েছে। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি বা আসেওনি, কেউ জানায়নি। আজকে আপনাদের কাছে শুনলাম, দেখি যদি পাই আমি বিষয়টা খতিয়ে দেখব। চাল বিতরণে এ সকল অনিয়মের অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি পৌরসভার প্রশাসক। ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার 9টি ওয়ার্ডে মোট 4625 জনের নামে 10 কেজি করে VGF এর চাল বরাদ্দ হয়েছে। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। বিমানে চড়ে সৈয়দপুর থেকে ঢাকায় আসছে কসাই। কোরবানির সময় রাজধানীতে কসাইয়ের চাহিদা বেশি থাকায় আকাশপথে ঢাকায় আসছেন নীলফামারী, সৈয়দপুরের কসাইরা। কেউ কেউ আসছে ট্রেন বা বাসেও। কোরবানির ঈদের এই 3 দিনে একজন কসাইয়ের আয় দাঁড়াতে পারে 70,000 থেকে লাখ টাকা পর্যন্ত। তারা বলছেন, পশু কাটার কাজ দিয়ে শুধু নিজেরাই লাভবান হন না, সৈয়দপুরের নামও ছড়িয়ে দেন দেশ জুড়ে। ঢাকার ফ্লাইট ধরতে সৈয়দপুর বিমানবন্দরে কসাইদের সমাগম। কারণ ঘনবসতির রাজধানীতে ঈদুল আজহায় বেড়ে যায় কসাইদের চাহিদা। এই সময়টায় গরু কাটার মজুরিও ভালো। পশু কাটার যন্ত্রপাতি শান দিয়ে সবকিছু গুছিয়ে রওনা হয়েছেন তারা। শুধু ঢাকাতেই কোরবানির মাংস কাটার কাজ করবেন নীলফামারীর সৈয়দপুরের 2 শতাধিক কসাই, যাদের বেশিরভাগই বাস, ট্রেন ও বিমানে চড়ে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। আশা ঈদের 3 দিন কোরবানির পশু কেটে বাড়তি আয় করা।
প্রতি বছরই এই মৌসুমের জন্য অপেক্ষায় থাকেন উত্তরের এই অঞ্চলের দক্ষ কসাইরা। ওখানে একটা 12-14 মনোজনের গরু কাটতে গেলে দেখা যায় ওরা যত ক্রয় করছে সে রসিদ দেখে আর কি 1,100 কেউ 150 গাড়ি ভাড়া যাতায়াত খরচ সব আমাদের যে নিয়ে যায় যার মারফতে যাই ওরাই বহন করে। খাওয়া দাওয়া সব কিছু ওরা, থাকা খাওয়া সব কিছু ওরা। ঢাকা গেলে সেই গরু বানানো 30-40 হাজার টাকা ইনকাম হয়, 70-80 হাজার টাকার মতো একটা কষা ইনকাম করতে পারে। ওখানে আমরা যে কামাটা করব সেই কামের পয়সাতে আমরা আরও 2-3 মাস চলতে পারি। 4 জন করে একটি গ্রুপে পশু কাটার কাজ করবেন তারা। 3 দিনে একটি গ্রুপ কমপক্ষে 16টি গরু কাটতে পারবেন। কসাইরা জানান কোরবানির এই সময়ে ঢাকায় কাজ করে যা আয় তা দিয়ে পরবর্তী 3-4 মাস পরিবারের খরচের যোগান হয় তাদের। 3 দিনে গরু কেটে এক একজন আয় করেন লাখ টাকার মতো। সৈয়দপুর থেকে আমাদের ঢাকায় রেট বেশি, ওখানে 3 ডবল টাকা পাওয়া যায় আমাদেরকে, বুঝছেন, কাজ করলে। আমাদের প্রায় 6 মাস বসতে হয়, আমাদের দোকানপাট চলে না, এই জন্য আমরা যাই। এখানে আমাদের ওই রেটে পোষায় না যে রেট এখানে গরু বানানো হয়। সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি জানান ঢাকায় দক্ষ কসাইয়ের অভাব, তাই কয়েক যুগ ধরে এই মৌসুমে দল বেঁধে আসেন তারা। ওখানে আমরা 27 বছর থেকে যাচ্ছি, আমাদের ভাই গেছে, বড় ভাই গেছে, সিনিয়ররা গেছে, কিছু লোক আমাদের ট্রেনে গেছে, কিছু লোক বাসে যাবে, আর আমরা 3 জন বিমানে যাই। এক একজনে 70-80 হাজার টাকা করে হয়। জুনিয়ররা 40-50 হাজার টাকা পায়, সিনিয়র 1,20,000 1.5 লাখ টাকা ভাগ পায়। কোরবানির ঈদকে সামনে রেখে মাসখানেক আগে থেকেই সৈয়দপুরের কসাইদের বুকিং দিয়ে রেখেছেন ঢাকার অনেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।